এটাকে আমরা কি নামে ডাকি? কেআইপি কি দ্বারা ডাকি? কেআইপি দ্বারা ডাকি। অর্থাৎ আমরা দ্রাব্যতার গুণফলের যে সংজ্ঞাটা পড়ছিলাম মনে আছে? এটা তো ধরা হলো না কাউকে। একজন বলো তো, দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা বলো। যে পারবো ভালো সে বলো। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণে সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নসমূহের সর্বাধিক মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত গুণফলকে দ্রাব্যতার গুণফল বলে। ভেরি গুড, অনেক ভালো বলছে। এখন দেখো, ওর সংজ্ঞার মধ্যে শুধুমাত্র দুইটা চেঞ্জ করবা। আয়নিক গুণফলের ক্ষেত্রে কিন্তু মাত্র দুইটা চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে, এখানে আমরা বলছিলাম আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফলে বলছিলাম কি? সম্পৃক্ত দ্রবণ বলছিলাম। আর আয়নিক গুণফলের ক্ষেত্রে বলবো হচ্ছে যে কোনো ঘনমাত্রার দ্রবণে। কি বলবো? যে কোনো ঘনমাত্রার দ্রবণে। এটা বলবো আমরা, যে কোনো ঘনমাত্রার দ্রবণে। যে কোনো ঘনমাত্রার দ্রবণে উপস্থিত আয়ন সমূহের ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল। যে কোনো ঘনমাত্রার দ্রবণের উপস্থিত আয়ন সমূহের। এখন আমরা কিন্তু বলছিলাম যে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হবে। আর আয়নিক গুণফলটা যে কোনো ঘনমাত্রা বলতে কি বোঝায়? এটা হইতে পারে সম্পৃক্ত, হইতে পারে অসম্পৃক্ত, হইতে পারে অতিপৃক্ত। ঠিক আছে? এটা হইতে পারে সম্পৃক্ত, হইতে পারে অসম্পৃক্ত, অথবা অতিপৃক্ত। এইটুকু চেঞ্জ করলে কিন্তু আমার সংজ্ঞা একদম সেম আগের মতোই, আর কোনো চেঞ্জ নাই। তাহলে কেআইপি, এটাকে বলা হয় আয়নিক গুণফল। কেআইপির ফুল মিনিং কি বলো তো? কেআইপি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট। মনে থাকবে? এখন মনে রাখবা, যদি কেএসপি গ্রেটার দেন কেআইপি হয়, সেই যে দ্রবণটা হবে অসম্পৃক্ত। দ্রবণটা কি হবে? অসম্পৃক্ত। যদি কেআইপি গ্রেটার দেন কেএসপি হয়, তাহলে হবে অতিপৃক্ত। দ্রবণটা হবে অতিপৃক্ত, মানে অদক্ষেপ পড়বে। কি পড়বে? অদক্ষেপ পড়বে। আর ইকুয়াল টু হইলে কি হবে? সম্পৃক্ত হবে। দ্রবণটা হবে সম্পৃক্ত। সবাই কি বুঝতে পারছো এই কথাটা? আচ্ছা, এখন আমরা অবজেক্টিভ অবজেক্টিভ এবং সৃজনশীলের যে ম্যাথ গুলো আসে সেগুলো সলভ করা শুরু করব। তো একটা কোশ্চেন রাখো, যে একটি লবণের একটি লবণের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 40। কত? দ্রাব্যতা হচ্ছে 40। ওই তাপমাত্রায় ওই তাপমাত্রায় 30 গ্রাম পরিমাণ লবণটির লবণটির সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে সম্পৃক্ত দ্রবণ
প্রস্তুত করতে কত পরিমাণ পানির প্রয়োজন হবে? কত পরিমাণ পানির প্রয়োজন হবে? আরেকটা কোশ্চেন রাখো এরকমই, যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 গ্রাম লবণ 30 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তোমাদের কিন্তু মাত্র আর এই অধ্যায় 3টা ক্লাস নিলে কিন্তু মোটামুটি শেষ এই অধ্যায়। তো তোমরা কিন্তু অনেক অনেক আগায়া। তোমাদের যে ব্যাচমেট আছে তোমরা দেখবা, তোমাদের কিন্তু 3য় অধ্যায়ের অর্ধেক শেষ। ঠিক আছে, তোমাদের কিন্তু 3য় অধ্যায়ের অর্ধেক শেষ। আর অর্ধেক পড়লেই 3য় অধ্যায় শেষ। তার মানে তোমার ফার্স্ট পেপারের 5 ভাগের 3.5 ভাগ শেষ ধরতে গেলে। বুঝতে পারছো? মানে ফার্স্ট পেপারে কেমিস্ট্রির যদি 3য় অধ্যায় শেষ হয়, তাহলে তোমার মনে করো ফার্স্ট পেপারে 5 ভাগের 3.5 ভাগ শেষ। কারণ 2টা অধ্যায় হচ্ছে অনেক বড় বড় অধ্যায়। চতুর্থ অধ্যায় ছোট, আর পঞ্চম অধ্যায়টা হচ্ছে মুখস্থ বিষয়। আর প্রথম অধ্যায় মুখস্থ বিষয়, ল্যাবের বিষয়, ল্যাবরেটরির বিষয়। তো প্রথম এবং পঞ্চম অধ্যায় একদম মুখস্থ বিষয়, এখানে বুঝার খুব কম জিনিস আছে। বুঝতে পারছো? আর গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন প্রথম পত্রের এই দুটো হচ্ছে অঙ্কের অধ্যায়, অঙ্ক আসে। আর 3 নাম্বার হচ্ছে থিওরিটিক্যাল, একদম পুরোপুরি থিওরিটিক্যাল, এখানে কোনো অঙ্ক নাই। ঠিক আছে, একদম থিওরি, শুধুমাত্র থিওরি। তো আমরা হচ্ছে 3য় অধ্যায়টা শেষ করে আমরা 2য় পত্র চলে যাব, পরিবেশ রসায়নে। তারপরে আমরা আস্তে আস্তে আগাবো। তবে তোমরা হচ্ছে এই জিনিসগুলো তোমরা যদি এখন না পড়ে রাখো, তাহলে কিন্তু গ্যাপ পড়ে থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু আর পড়া হবে না ওইভাবে। আর তোমরা যদি তোমার কলেজে স্টুডেন্টদের চেয়ে আগে থাকতে চাও, তাহলে অবশ্যই এগুলো পড়ে রাখবা, নোটগুলো করে রাখবা। এগুলো প্র্যাকটিস করবা, না হলে কিন্তু হচ্ছে মানে ভালো রেজাল্ট করতে পারবা না ওইভাবে, কারণ অনেকে হচ্ছে এইভাবে আগে গেছে। যেহেতু সময় কম পাবা তোমরা, দেখো 6 গ্রাম লবণ 30 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত? লবণটির দ্রাব্যতা কত? তাহলে প্রথমে আমরা 2 নাম্বারটা করি, এই যে এই 2 নাম্বারটা দ্রাব্যতাটা বের করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্রাব্যতাটা বের করতে গেলে আমাদের সূত্রটা কি ছিল বলো তো? S = 100 m, বড় হাতের M মাইনাস এম। এখন ছোট হাতের এম মানে হচ্ছে দ্রব, আর বড় হাতের এম মানে ছিল হচ্ছে দ্রবণ। তাই না? এটা ছিল না? হ্যাঁ। তাহলে দেখো, আমাদের পানির ভর পানির ভর দেওয়া ছিল 30 গ্রাম, মানে হচ্ছে 30 গ্রাম পানিতে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছিল, তাই না? মানে পানির ভর কত দেওয়া ছিল? 30 গ্রাম। এখন বলো তো পানির ভর মানে কি? পানির ভর মানে হচ্ছে দ্রাবকের ভর। কিসের ভর? দ্রাবকের ভর। পানির ভরটা কি দ্রাবকের ভর না? দ্রাবকের ভর। এখন বলো তো, বড় হাতের এম, দ্রবণ মাইনাস দ্রব মানে কি? এইটা মানে হচ্ছে দ্রাবক, তাই না? তাহলে এই জিনিসটা কি দ্রাবক না? আর দ্রব কিন্তু দেওয়া আছে 6 গ্রাম লবণ। লবণ হচ্ছে দ্রব। তা লবণ হচ্ছে আমরা কি লিখবো? 6। আর দ্রাবকের মান কত? 30 দেওয়া আছে। দ্রাবক মানে পানির ভর 30 দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্কটা শেষ। যে এখানে ক্যালকুলেশন করলে কত হবে?
এখানে কাটাকাটি 5 5 20, 20 হবে, হ্যাঁ। তা দ্রাব্যতা কত? 20। এখন দেখো, 1 নাম্বার যে কোশ্চেনটা ছিল, ওখানে কি বলা হয়েছিল যে পানির পরিমাণ বের করতে বলছে না? তাহলে তোমরা কি বের করবা বলো তো? তোমরা এই মানটা বের করবো না বলো তো? পানি মানে হচ্ছে দ্রাবক, তাহলে এই মানটা আমরা বের করবো, এই পুরাটুকের মান বের করব। তাহলে ছোট হাতের এম এর মান কত? লবণের ভর কত দেওয়া আছে বলো তো? 30 গ্রাম দেওয়া আছে। আর এই দ্রাব্যতা কত দেওয়া আছে? 40। দ্রাব্যতা 40 দেওয়া আছে। তাহলে এখন ক্যালকুলেশন করো, দেখো কত হয়। 75। 75। তাহলে 75 হচ্ছে উত্তর। যখন তোমাকে দ্রাবকের ভর চাবে তখন কিন্তু পুরোটুকু নিতে হবে। যদি বলতো দ্রবণের ভর বের করো, কিসের ভর বের করো? দ্রবণ, শুধুমাত্র দ্রবণের ভর বের করো, তখন কিন্তু আমরা শুধুমাত্র বড় হাতের এম এর মানটা বের করতাম। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা, দ্রবণ বললে বড় হাতের এম বের করতাম। যেহেতু দ্রাবক বলছে, তো আমাকে পুরোটুকের মান বের করতে হবে, বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। আচ্ছা, এখন আসো, আহ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি, খুব ইম্পর্টেন্ট। লেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হলে, ঠান্ডা করা হলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে? এবং এখানে দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 10 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে 20 ও 250। একটা অঙ্ক বুঝলে তোমরা বাকি যত অঙ্ক আছে, এই অঙ্কটা বুঝলে এই নিয়মের যত অঙ্ক আছে সব পারবা, শুধুমাত্র এই অঙ্কটা বুঝবা। আর প্র্যাকটিসের জন্য আমি করাবো আলাদা। এখানে মজার বিষয়টা হচ্ছে, তুমি যদি মাত্র 6 7 নিয়মের অঙ্ক করো, তোমার জন্য এনাফ, আর লাগবে না, আর বাইরে আসে না অঙ্ক। মাত্র 6 7 নিয়মের অঙ্ক, বারবার ঘুরে ফিরে ওগুলাই। তাহলে দেখো এখানে কি বলছে, কি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম সম্পৃক্ত দ্রবণকে কত ডিগ্রিতে আনা হয়েছে? 10 ডিগ্রিতে। বুঝছো? তাহলে আমরা মনে রাখবো এটা, যে যখন তাপমাত্রা বাড়ানো থেকে কমানোতে নিয়ে আসা হয়, ঠান্ডা করা হয়, তখন যে কোনো কিছু অদক্ষেপ পড়ে বা কেলাসিত হয়। তাপমাত্রা 100 থেকে কোথায় আনলে, 10-এ আনলে, অথবা 70 থেকে 10-এ আনলে, অথবা 60 থেকে 20-এ আনলে, তাপমাত্রা কমাইলে লবণ কেলাসিত হবে বা দ্রব কেলাসিত হবে। এখন কতটুকু কেলাসিত হবে এটা আমাদের বের করতে হবে। চাইলে আমাদের প্রথমে কি করতে হবে বলতো? আমরা 100 ডিগ্রিতে, 100 ডিগ্রিতে কি বের করব? দ্রবের ভর বের করব, যে দ্রব কতটুকু ছিল 100 ডিগ্রিতে। তাহলে এই মানটা বের করতে পারলে আমার কিন্তু প্রথম জিনিসটা পাবো। তাহলে এম এর মান, ছোট হাতে এম এর মান বের করব। এখন দেওয়া আছে কি, এটা আগে বের করি। দ্রাব্যতা দেওয়া আছে 100 ডিগ্রিতে হচ্ছে 250। আমরা কেন আগে 100 ডিগ্রিতে করব? কারণ তাপমাত্রা 100 থেকে 10-এ নেওয়া হয়েছে, সুতরাং প্রথম 100টা বের করতে হবে, যেই তাপমাত্রা থেকে কমানো হবে সেটা আগে বের করতে হবে। তাহলে এস এর মান, দ্রাব্যতা দেওয়া আছে 250। দ্রবণের ভর দেখো, সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া আছে না, যে পটাশিয়াম নাইট্রেটের 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণ,
সো পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণের ভর মানে বড় হাতের এম এর মান 300 দেওয়া আছে। এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া, সুতরাং তোমাকে বড় হাতের এম দিয়ে দিছে। তাহলে আমাদের কি বের করতে হবে? ছোট হাতের এম বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? 100 এম, এম মাইনাস এম, এটা ছিল না? তাহলে দ্রাব্যতা কত? 250। 100 এম, এম এর মান তো নাই, বড় হাতের এম এর মানটা আছে 300। 300 মাইনাস এম, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, আর গুণ করো। 250 × 300 কত হয়? আর 250 এম, তাহলে এখানে একটা মান বের হবে, সেটা কত বের হয় দেখো তো। 75,000 বের হয়, 75,000 মাইনাস 250 এম ইকুয়াল টু 100 এম, কারণ এই যে উপরে 100 এমটা আছে। তো এখন আমরা কি করব? এই 250 এমটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে কত হয়? 350 এম। এখন এম এর মানটা বের করো, ছোট হাতের এম এর মানটা বের করো। কত হয় দেখো তো ছোট হাতের এম এর মানটা? 214.28। কত? দুইশো 200, চোদ্দ দশমিক দুই 28, হ্যাঁ। এটা বেরোছে সবার, দেখো তো। আচ্ছা, এখন আমরা কিন্তু ছোট হাতের এম এর মানটা বের করে ফেলছি, তার মানে দ্রবের ভর বের হয়ে গেছে। কিসের ভর বের হয়ে গেছে? দ্রবের ভর। আচ্ছা, দ্রবের ভর বের করার পরে আমরা কি এই মানটা বের করতে পারি কিনা, যে দ্রাবক কত আছে আমাদের? দ্রাবকের ভরটা বের করতে পারি কিনা বলো তো। এই মানটা বের করে ফেলতে পারি কিনা? তাহলে বড় হাতের এম এর মান কত? 300। আর ছোট হাতের এম এর মান কত? 214.285। তাহলে এখানে মানটা কত আসে দ্রাবকের? 85.715 গ্রাম, এটা আসে না বলো তো? আচ্ছা, এখন আমরা দ্রাবকের ভর বের করে ফেলছি। এখন তাপমাত্রা কততে নেওয়া হয়েছিল? 10 ডিগ্রিতে। কততে নেওয়া হয়েছিল? 10 ডিগ্রিতে। এখন 10 ডিগ্রিতে বলো তো দ্রাব্যতা কত দেওয়া ছিল? 20 না কত? 20 দেওয়া ছিল না? হ্যাঁ, 20। দ্রাবকের ভর আমরা বের করে ফেলছি, দ্রাবকের ভর বের করে ফেলছি। কারণ দ্রাবক তো চেঞ্জ হয় নাই। দ্রাবক কি চেঞ্জ হয়েছে? দ্রাবক তো চেঞ্জ হয় নাই, কিন্তু আমাদের চেঞ্জ হবে কি? ছোট হাতের এম। এখন বের করতে হবে কি? 10 ডিগ্রিতে ছোট হাতের এম এর মান কত, মানে দ্রবের ভর কত। তাহলে এখন আমরা 10 ডিগ্রিতে ছোট হাতের এম এর মানটা বের করবো। দ্রাবকের ভর কিন্তু আমরা বের করে ফেলছি। তাহলে এখান থেকে দ্রাব্যতা কত? 20। 100 এম, শুধুমাত্র আমরা এই এম এর মানটা বের করব। আর নিচে তো আমরা মান জানি, 85.715। ঠিক আছে, তাহলে এম এর মান কত বের করো এটা।17.14। কত হয়েছে? 17.14 না? এখন বলো তো আমার, তোমার আগে ছিল কত? 214.285, আর এখন হয়েছে কত? 17। মানে 100 থেকে যখন 10 ডিগ্রিতে আনছি, ভর কি দুইটা আলাদা বের হয়েছে না? তাহলে বলো তো লবণ কেলাসিত হবে কত? কেলাসিত লবণ এখন বিয়োগ করো। কেলাসিত লবণ ইকুয়াল টু কি? 214 মাইনাস 14.28 মাইনাস 17.14, তাহলে এইটা হবে উত্তর।
তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? এখন একটা জি অঙ্ক ভাইয়া। করলে, হ্যাঁ একটা অঙ্ক তোমরা যদি নিজে করো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে আরো। তো তোমরা হচ্ছে একটা কোশ্চেন লেখো, এটা 5 মিনিট টাইম দেবো, করে ফেলবা, হ্যাঁ? লেখো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে কত দেওয়া যায়? 40 ও 60। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? আশা করি 5 মিনিটের কম লাগবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, উত্তর কি 37.5? উত্তর কত? 37.5। না না, হয় নাই তো। কত গ্রাম লবণ ক্লাসিত হবে? মনে হয় প্রথম যে উত্তরটা বের করছো ওইটা 37.5 নাকি? না, বিয়োগ করার পর। বিয়োগ করার পর তাহলে ভুল হয়েছে, আবার করো। ফাবিয়া কই গেল? তা না, ফাবিয়াকে ডাক দাও তো। কই গেল? ঘুমায় গেছে নাকি? ওর কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেল? আর কারেন্ট চলে গেলে তোমরা কি ফকির নেই? তোমাদের কাছে লাখ লাখ টাকা আইফোন চালাও, তোমরা এমবি কিনবা প্রতি মাসে 80 জিবি 90 জিবি করে। তোমরা এত কিপটামি করো কেন? হ্যাঁ, আইফোন চালাও দেখি সবগুলা মিলা।
মাথায় নষ্ট। আরে বলো এমবি কিনা ক্লাসে আসতে। দেখো আমি আরেকবার করায় দেই। তোমার প্রথমে কি বের করবা, 35 ডিগ্রিতে, 35 ডিগ্রিতে কি বের করবা, এম এর মানটা বের করো আগে। তাহলে এস ইকাল টু 100 এম, এম মাইনাস এম। এখন বলো তো এস এর মান কত দেওয়া আছে 35 ডিগ্রিতে? 60, 60 দেওয়া। 100 এম, বড় হাতের এম কত? দ্রবণের ভর দেওয়া ছিল 100 গ্রাম, সম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল। এই যে এখন তুমি এখানে এম এর মানটা কত আসছে এটা বলো। ভাই নিয়ম সব ঠিক করছে, আমি 100 থেকে 300 লিখে দিয়েছি। এখানে কত আসছে এম এর মানটা বের করো তো, কত আসছিল তোমাদের? এটা 37.5 হবে। এম এর প্রথমে এন এর মান 37.5। এইটা হলো 37.5, তাই না? আচ্ছা। হ্যাঁ। জি। এখন তুমি কি বের করবা? দ্রাবকের ভর, অর্থাৎ বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, দ্রাবকের ভর বের হয়ে গেল। তাহলে 100 - 37.5 5। কত আসে এখানে? 62.5। 62.5। হুম, 62.5, হ্যাঁ। এখন তুমি কি বের করবা 25 ডিগ্রিতে? এটা বের করবা 25 ডিগ্রিতে এম এর মান বের করবা। জাস্ট কি বের করবা, এই যে এ এম এর মানটা, এটা কত আসে বলো। 25। এখন হ্যাঁ 25 আসবে। দেখো দ্রাবকের ভর কিন্তু আমরা বের করে ফেলছি, 62.5। এস এর মান কত দেওয়া ছিল এটা? 40। তাহলে শুধুমাত্র এই এম এর মানটা বের করো, তাহলে এনাফ। তাহলে উত্তর আসবে হচ্ছে 25। তাহলে কেলাসিত হবে কত? কেলাসিত হবে 37.5 মাইনাস 25, 12.5। সবগুলো অঙ্ক এইভাবে করতে হবে আমাদের, ঠিক আছে? তো এত হচ্ছে ডিফিকাল্ট না, কিন্তু জাস্ট তুমি হচ্ছে মানগুলো ঠিক মতো বসাবা। যেহেতু এই অঙ্কটা ঠিক মতো করতে পারো নাই, আর একটা অঙ্ক করো। এটা করলে মোটামুটি এই নিয়মের অঙ্ক শেষ আর কি। সৃজনশীল যেহেতু আসে আমাদের, পানিতে প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। যদি লবণের দ্রাব্যতা 60 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে 525 ও 196 হয়, তবে 75 গ্রাম দ্রবণ থেকে কত গ্রাম লবণ কেলাসিত হবে? এই অঙ্কটা করো, তাহলে হয়ে হয়ে যাবে।
নেট চলে যাচ্ছে কেন? কারেন্ট নাই নাকি? করছো এটা? জি ভাইয়া। কত হয়েছে উত্তর? 39.48। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা ঠিক আছে। 39.48 এটা উত্তর আসবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আহ অন্য অঙ্কে যাই, হ্যাঁ। লেখো, 25°C তাপমাত্রায় পানিতে ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা 2.2 ইন্টু 10⁻⁻⁴ হলে একই তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লুরাইডের দ্রাব্যতা গুণফল কত? ঠিক আছে। তাহলে এখন দেখো, এখানে কি দেওয়া আছে? দ্রাব্যতা। আমরা দ্রাব্যতার গুণফল বের করব, অর্থাৎ কেএসপি বের করব। কি বের করব? কেএসপি। এখন আমরা কি করব আসলে? ক্যালসিয়াম ফ্লোরাইডটাকে ভাঙতে হবে। ক্যালসিয়াম ফ্লোরাইডকে ভাঙবো এবং উভমুখী চিহ্ন দিব, ঠিক আছে, উভমুখী চিহ্ন। তাহলে কি হবে? ক্যালসিয়াম 2+ আর ফ্লোরাইড মাইনাস। ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন আছে দ্রবণে 2টা। তাহলে কি দিব? এখানে 2 দিব, সমতাকরণ। তাহলে আমরা যখন কেএসপি বের করব তখন কি করব? কেএসপি ইকুয়াল টু ক্যালসিয়াম 2+ আর 2 ফ্লোরিন মাইনাস স্কোয়ার, তাই না? এই দুইটা এখানে কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে না? আচ্ছা, তাহলে কি হবে বলো তো? S × 2S², আমরা শিখছিলাম না এটা? তো শিখছিলাম না। তাহলে কি হবে? 4S³ তাহলে আলটিমেটলি 4S² × S, তাহলে কি হবে? 4S³। এখন দ্রাব্যতার মান কত দেওয়া আছে? এইটা দ্রাব্যতার মান দিয়ে দেওয়া। তো দ্রাব্যতার মান বসা, উত্তর হয়ে যাবে। এগুলো খুবই সহজ অঙ্ক, বুঝছো? গ নাম্বারে আসে এগুলো। এগুলো গ নাম্বারে আসে এবং অবজেক্টিভে আসে। আচ্ছা, আরেকটা করি। আমরা শুধুমাত্র এখানে আহ দ্রাব্যতা দেওয়া ছিল, আমরা দ্রাব্যতার গুণফল বের করছি। আচ্ছা, লেখো, 25°C তাপমাত্রায় 1 লিটার ক্যালসিয়াম অক্সালেট এর সম্পৃক্ত
দ্রবণকে বাষ্পীভূত করে 0.00061 গ্রাম ক্যালসিয়াম অক্সালেট পাওয়া গেল। ওই তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা গুণফল কত? দেখো, এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে, আগে অঙ্কটা তুলো। কি ভাবিয়া কারণ আসছে? হ্যাঁ। সুপ্রিয়া কই গেল? ওর কি কারণ নাই? আচ্ছা, এই অঙ্কটা কি করতে পারবা? দেখো, এখানে কিন্তু জাস্ট আমরা কি করব বলো তো, এখানে আমরা কেএসপি বের করব। এখন আমরা আমরা একটা জিনিস মনে মনে রাখবো, যখন আমরা কেএসপি বের করি আমাদের দ্রাব্যতার মানটা লাগে। দ্রাব্যতা অথবা ঘনমাত্রা যে কোনো একটা কিছু লাগে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা যে, এখানে দেখো 1 লিটারের মধ্যে বাষ্পীভূত করে কি পাওয়া গেছে, 0.0061 গ্রাম ক্যালসিয়াম অক্সালেট। তো কখনোই আমাদের দ্রাব্যতার মান গ্রাম পার লিটারে দেওয়া থাকলে করা যাবে না। গ্রাম পার লিটার থেকে কিসে নেওয়া লাগবে, মোল পার লিটারে নেওয়া লাগবে। যদি আমরা গ্রাম পার লিটার থাকে, তাহলে আমরা এটা কিসে নিব, মোল পার লিটারে। এই জন্য আমাদের কি করতে হবে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেই দ্রাব্যতাটা দেওয়া আছে এখানে, এটাকে আমাদের কি করতে হবে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ, তাহলে আমরা এখন আণবিক ভর দ্বারা ভাগ করি, যে 0.0061 এটাকে আমরা কি দ্বারা ভাগ করব, আণবিক ভর। তাহলে ক্যালসিয়াম অক্সালেট আণবিক ভর কত বলো তো? ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন কার্বন হচ্ছে 12 গুণ 2, অক্সিজেন হচ্ছে 16 গুণ 4, কত হয় বলো তো, 128। তাহলে 128 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের কি বের হবে, গ্রাম পার লিটার থেকে আমরা কোথায় চলে যাব, মোল পার লিটারে। তাহলে এটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার মানটা আগে বের করো। তাহলে 4.8 ইন্টু কত হয়, 10⁻⁻5। 10⁻⁻5, 4.8 10⁻⁻5, এই মানটা হইলো। এখন তুমি জাস্ট কি করবা, ক্যালকুলেশন করবা। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সালেটকে আগে ভাঙবো, হ্যাঁ। তোমরা মনে রাখবা, অক্সালেটের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। এই জন্য কি হয়েছে, এটার মধ্যে কোনো ইয়া হবে না আর কি। ভাঙার পরে ক্যালসিয়াম আয়ন হবে আর অক্সালেট আয়ন হবে। তোমরা কি যে এটাকে চিনো না, H2C2O4, এটাকে আমরা কিভাবে লিখি বলো তো, H+O+C, C+H, মনে আছে? এটাই হচ্ছে অক্সালিক অ্যাসিড, মধ্যে এই অক্সালেট আয়নটা আছে।
ঠিক আছে, এই আয়নটা হচ্ছে যোজনী 2, জারণ মান হচ্ছে 2, মনে থাকবে। তাহলে এই মানটা আমরা পাইলাম। তাহলে আমাদের কি হবে, কেএসপি ইকুয়াল টু ক্যালসিয়াম 2 প্লাস ইন্টু C2O4 2 মাইনাস, সরি 2 মাইনাস। তাহলে কি হবে, S ইন্টু S মানে S স্কোয়ার। তাহলে এস এর মানটা বসাও, একটু আগে যেটা বের করলাম। তাহলে কত হলো উত্তর? 2.27 into 10 inverse 9. 10 2.3 × 10⁻৯। inverse 9. ঠিক আছে, এটা এখন একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে। এটা করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 2.25 × 10⁻³ গ্রাম পার লিটার হলে কেএসপি কত, মানে দ্রাব্যতার গুণফল কত? বের করো। অস্তিত্বের মিছিলে হলো রক্ত প্লাবনে তোমার কত আসছে কেএসপি? ও সিলভারের ভর কি জানো না তোমরা? 143.5। সিলভারের ভর হচ্ছে 143 দশমিক, সরি 108। সিলভারের হচ্ছে 108, আর ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে সিলভার ক্লোরাইডের ভর হচ্ছে এত। জীবনের গান গেছে হারিয়ে, হারিয়ে। 2.458 into 10 inverse 10. হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের কি এই মানটা আসছে? 2.45 × 10⁻10 এরকমই উত্তর আসবে, হ্যাঁ। সবার যদি না আসে আমাকে বলো। প্রথমে তোমরা কি করবা, যে দ্রাব্যতাটা কিসে দেওয়া আছে, গ্রাম পার লিটারে দেওয়া আছে না, এটা কিসে নেওয়া লাগবে, মোল পার লিটারে নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, ওই যে মানটা দেওয়া আছে এটাকে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করব। আণবিক ভর দ্বারা ভাগ করো, 143.5। এখানে একটা মান বের হবে, দ্রাব্যতার মান। ঠিক আছে, তখন আমরা কি করব, AgCl কে ভাঙবো, Ag প্লাস আর ক্লোরিন মাইনাস, তাহলে কি হবে, S × S, S স্কোয়ার, কেএসপির মানটা আসবে এটা। হ্যাঁ, তখন হচ্ছে এস এর মানটাই, যেখানে যে মানটা বের হবে দ্রাব্যতা, এটা বসাই দিই। আচ্ছা, আর একটা অঙ্ক করি নাকি? আচ্ছা, এই নিয়মের অঙ্ক আর করা লাগবে না, আশা করি পারবা।
এখন হচ্ছে আমরা অন্য নিয়মে চলে যাই, হ্যাঁ। লেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 1.8 ইন্টু 10⁻³ হলে দ্রাব্যতা কত হবে? এটা আমাদের বের করতে হবে। এখন এখানে কি দেওয়া আছে বলো তো? আমাদের এখানে কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু দ্রাব্যতার গুণফল দিয়ে দিছে। তো তোমাকে আমাদের কি বের করতে হবে এখান থেকে? দ্রাব্যতা বের করতে হবে, অর্থাৎ এস এর মান বের করতে হবে। তাহলে প্রথমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙবা। ভেঙে কি হবে বলো তো? অ্যালুমিনিয়াম 3+ আর হাইড্রোক্সিল মাইনাস, তাহলে হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা। তাহলে কেএসপি ইকুয়াল টু কি বলো তো? অ্যালুমিনিয়াম 3+ আর 3 হাইড্রোক্সিল মাইনাস, এটা কি হয়ে যাবে এখানে? ঘনমাত্রা, মানে ঘাত হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হবে? S × 3s কিউব। এগুলো তো আমরা শিখছিলাম নাকি? তাহলে কেএসপি মানটা কত আসে? 27 s⁴। এখন আমরা কেএসপি মান দেওয়া আছে, কি বের করব? এস এর মানটা বের করব। তোমাদের যাদের ক্যালকুলেটর আছে, যে 991 যেটা, ওইটা দিয়ে করা খুবই সুবিধা হয় এগুলা, বুঝছো? সাইন্টিফিক যেটা আছে 100 ms, এটা দিয়ে করা ঝামেলা। তো দেখো কেএসপি ইকুয়াল টু কত বের হয়েছে? 27 s⁴। তাহলে এস এর মানটা বের করো। তাহলে KSP/27, আর এই পাওয়ারটা কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে, ঠিক আছে, এখানে চলে যাবে। এবার কি সাবার হচ্ছে কারেন্ট চলে গেছে? বাবা রে, কারেন্ট হলে চলে যেতেই আছে, যাইতে আছে নাকি? আচ্ছা, এইটা মান বের করো। বাহ, এবার তানহারও চলে গেছে, বাকি আছে পাবিয়া। সবার কারেন্ট চলে যাচ্ছে, বাহ, খুব ভালো ব্যাপার।